ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 11:30 আর আমরা চলেছি কুম্ভলগড় ফোর্ট দেখতে। তো উদয়পুর থেকে বেরিয়েছি সকালবেলায়, হলদিঘাটি হয়ে কুম্ভলগড়ে ঢুকছি। ওয়াও, জানলাটা খোল না, তাহলেই তো পেয়ে যাবি ভিউ। ব্যাস এখানটাই দাঁড়া। কি জায়গা রে এটা, কি সুন্দর। ড্যাম একটা না, জলটা আসছে এই দারুণ দারুণ এই লেকটা। নন ভেজ রেন ভেজ রেস্টুরেন্ট। রেন ভেজ রেস্টুরেন্টটা কি রে? ভেজ বেশি তো ভিজিটাররা। রেন ভেজ। কুম্ভলগড় 6 কিলোমিটার কুম্ভলগড়। সুন্দর লেকটা। লাখোলা তালাব, লাখোলা তালাব। বোটিং হয় বোধহয়, দু একটা বোট রাখা আছে। কি সুন্দর জায়গা। এরপরে পরপর কয়েকটা হোটেল রিসর্ট এগুলো পড়বে, যেগুলোকে দেখতে প্যালেসের মতোই। আবার কয়েকটার পাঁচিল দেখলে তো মনে হবে বোধহয় সেটা ফোর্টেরই অংশ, এত সুন্দর। এই যে শুরু থেকে সাফারির জন্য লোকজন। হোটেল রিসর্টগুলো পাঁচিলগুলো যেগুলো একদমই ফোর্টের মতন দেখতে করে বানায়। তো আমি ভাবলাম ফোর্ট বোধহয় এসেই গেছে সামনে। শার্প টার্নিং যেগুলো হয়, মানে হেয়ার পিন বেঞ্চগুলোকে ইংরেজিতে লিখে দেখছি যে বিকট মোড়, সামনে বিকট মোড় হয়ে ধীরে চালায় বাহন। কতগুলো হোটেল রিসর্ট সবকিছু চলে এলো, আবার শুরু হলো সবুজের মধ্যে দিয়ে পথ চলা। তো মনে হতেই পারে যে কোথায় রে বাবা ফোর্টটা। সত্যি কুম্ভলগড় ফোর্টকে প্রতিরক্ষার জন্য এমন সুন্দর করে বানিয়েছে যে কোনো ক্লু থাকবে না কখন ফোর্টটা শুরু হয়ে যাবে। মানে ভাবতে ভাবতেই হঠাৎ করে চলে আসবে ফোর্টের গেট। তবে এটা কিন্তু প্রথম গেট, পরের গেটগুলোও আসবে সামনে। তো পার্কিংয়ের জন্য 50 টাকা পে করতে হলো এখানে। ফোর্টের পাঁচিলটাও এবার ভালোভাবে দেখা যাচ্ছে, পরে দেখাবো সেগুলো। আপাতত সেকেন্ড গেটটা চলে এসেছে, আর তার পাশেই রয়েছে বজরংবলীর মন্দির। তো বজরংবলীকে প্রণাম জানিয়ে ঢুকে গেলাম ভিতরটায়। রাজস্থানে এত ফোর্ট রয়েছে, তার মধ্যে চিত্তরগড়টা খুব ভালো লেগেছে। আর এক্সাইটেড ছিলাম ভীষণভাবে এই কুম্ভলগড় ফোর্টটা দেখার জন্য। শুধু একবার এই বাইরের স্ট্রাকচারটা দেখো, পাঁচিলগুলো যেটা, এটাই এরা অসাধারণ আর কি। এই কদিন ধরে শুধু ভেবেছি যে কতক্ষণে এটাকে সামনাসামনি দেখব। চিত্তরগড় ফোর্টে তো গাড়ি অ্যালাউ করেছিল ভিতরটাতে, তো গাড়ি নিয়ে নিয়েই পুরোটা ঘুরতে পেরেছি। এখানে আবার সেটা হবে না, পার্কিং স্পেসটা বাইরে, সেখানেই গাড়ি পার্ক করে দিতে হবে। তো পার্কিং স্পেস পেয়ে গেছি, এবার অপেক্ষা শুধু এন্ট্রি টিকিটটা কাটার। এই যে গাড়ি এখানে পার্ক থাকলো। আমরা এখন কুম্ভলগড় ফোর্টের দিকে এগোচ্ছি। সামনেই রয়েছে মেন গেট। তো অত দূর তো হেঁটে যাই, তারপর টিকিট কেটে ভিতরে ঢুকবো।
এটা হচ্ছে কুম্ভলগড় ফোর্ট, আর এটাতে রানা প্রতাপের জন্ম হয়েছিল এখানেই। এই ফোর্ট কিন্তু বাইরের কোনো মানে কেউ এসে মানে মুসলিম শাসক আর কি এটাকে কবজা করতে কিন্তু পারেনি। তো অসাধারণ দেখতে লাগছে, সত্যি অসাধারণ। পুরোটাই দেখাবো আমরা এখন, টিকিট কেটে ভিতরটায় ঢুকবো। কুম্ভলগড় ফোর্টের এই দেওয়ালকে বলা হয় গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া, যেটা 15th সেঞ্চুরিতে মহারানা কুম্ভ নির্মাণ করিয়েছিলেন। গ্রেট ওয়াল অফ চায়না যদি পৃথিবীর কাছে আশ্চর্য হয়, আমি তো বলবো এই কুম্ভলগড় ফোর্টের ওয়াল হচ্ছে আমার কাছে অত্যাশ্চর্য। তো মেন গেটের একদম পাশেই রয়েছে এই টিকিট কাউন্টার, বাঙ্কু টিকিট কেটে নিচ্ছে। টিকিটের প্রাইস হচ্ছে আমাদের জন্য 40 রুপিস করে। সামনেই দেখা যাচ্ছে ফোর্টের মেন গেট, এর নাম হচ্ছে রামপোল। শ্রী রামচন্দ্রের নামেই এই নামকরণ। তো ভিতরটায় ঢুকে গেছি, হাঁটা শুরু করেছি আস্তে আস্তে উপরের দিকে। সবচেয়ে বড় কথা কি জানো, এই কেল্লার ভিতরেই মহারানা প্রতাপের জন্ম হয়েছিল। তো এই ফোর্ট না দেখতে এসে পারা যায়? আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আর বক বক করতে করতে উপরটাতে উঠতে থাকি। রাজস্থান ঘুরতে এসে দেখবে দুটো নাম বারবার কানে আসবে, একটা হচ্ছে মেওয়ার আর মারবার। এই কুম্ভলগড় ফোর্ট কিন্তু মেওয়ারের অংশ। এই মেওয়ার রাজ্যের ক্যাপিটাল ছিল চিতোরগড়। 15th সেঞ্চুরিতে সেখানে রাজা ছিলেন মহারানা কুম্ভ। তো মহারানা কুম্ভ এই কুম্ভলগড় ফোর্টটা বানিয়েছিলেন মেনলি মেওয়ার আর মারবারের বর্ডারটাকে সিকিওর করার জন্য। সিকিওর তো অবশ্যই হয়েছিল, সেই জন্যেই শত্রুপক্ষ কখনোই এই দুর্গকে কিন্তু কবজা করতে পারেনি। এই জন্যেই কুম্ভলগড় ফোর্টের আর এক নাম হচ্ছে অজয় দুর্গ। তো এই অজয় দুর্গ তৈরি করতে 15 বছর টাইম লেগেছিল, 1443 থেকে 1458 পর্যন্ত। 36 কিলোমিটার লম্বা, 15 ফিট চওড়া এই কুম্ভলগড় ফোর্টের ওয়ালটাকে বলা যেতেই পারে সেকেন্ড লার্জেস্ট ওয়াল, কারণ চায়নার ওয়াল হচ্ছে প্রথমে, তো এটা হচ্ছে সেকেন্ডে। এই পাঁচিলটা এখান থেকে স্টার্ট করে ছোট বড় মোটামুটি ওই 13খানা পাহাড়কে পেরিয়ে এসে আবার ফোর্টের পেছন দিকে চলে এসেছে। খেয়াল করে দেখো কতগুলো মন্দির এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তো 360খানা টেম্পেল আছে টোটাল এখানে, যার মধ্যে 300খানা হচ্ছে জৈন টেম্পেল আর 60খানা হিন্দু টেম্পেল। হেঁটে হেঁটে এইভাবে সমানে ওঠাটা কিন্তু একটু চাপের আছে। আচ্ছা, এটা হচ্ছে ভৈরব পোল। ফোর্টের ভিতরে প্রবেশ করার জন্য এটাই হচ্ছে মেন গেট। 9খানা টোটাল গেট আছে, তার মধ্যে হনুমান পোল, রামপোল এগুলো তো আমরা দেখলামই। এই ফোর্ট নির্মাণের শুরুতে বেশ কিছু বাধা আসছিল, তো অনেকেই পরামর্শ দিলেন মহারানাকে যতক্ষণ না একটা নরবলি হচ্ছে ততক্ষণ এই ফোর্টকে নির্মাণ করা যাবে না। ভৈরব মুনি বলে একজন ছিলেন, তিনি রাজি হয়ে গেলেন নিজেকে উৎসর্গ করতে। তো কাটা পড়লো ভৈরব মুনির মাথা। এবার মাথাটা যে জায়গাটায় পড়লো সেখানে দেখো একটা ছোট মন্দির করা আছে। ভৈরব মুনির মাথাটা এখানে পড়েছিল বলে এটারই আশেপাশে তারই নামানুসারে কেল্লার মেন যে গেট মানে ভৈরব গেট সেটা তৈরি হয়েছিল। আর উপর দিকে যেখানে বডিটা পড়েছিল সেইখানেই ফোর্ট নির্মিত হয়েছে। রীতিমতো ক্লান্ত হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে, আসলে সমানে তো উপর দিকটাতে উঠছি। পুরো খাড়া একটা পাহাড় আর তার একদম উপরে গিয়ে রয়েছে ফোর্ট। তো খাটনি তো একটু হবেই। এই ফোর্টেও কিন্তু একবার আক্রমণ হয়েছিল। এই যে গেটটা রয়েছে, গেটের বাইরে একটা দাগ রয়েছে আর কি, তবে শত্রুরা এটা দখল করতে কোনোদিনই পারেনি। কিছুই হেঁটে উঠিনি, কত নিচ থেকে হাঁটতে হাঁটতে আসছি, এইটুকুনি এসেছি, তাতেই অর্ধেক দম বেরিয়ে গেল আমার। অন্য ফোর্টগুলোতে ঘুরেছি নয় গাড়ি করে নয়তো হেঁটেই, কিন্তু এই ফোর্টটা যেমন সুন্দর খাটনিও আছে। বাবারে, আজকের ওয়েদার কত ভালো, তার মধ্যেও হাঁপাচ্ছি। ना चलना पड़ता ही बोलकर ही दुश्मन लोग कहा तुम लोग रखो अपने पास फोर्ट, नहीं चलना चेतक तो टक 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 करके उठ जाता था।
पर हमारा पैर 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 का क्या, थोड़ा सोचना चाहिए। কুম্ভলগড় ফোর্ট অ্যাকচুয়ালি সমুদ্রপৃষ্ঠ থেকে 1100 মিটার উঁচুতে রয়েছে, আর এই যে লম্বা পাঁচিলটা দেখা যাচ্ছে সেটার দৈর্ঘ্য হচ্ছে 36 কিলোমিটার আর 15 ফিট চওড়া। এই জায়গাটায় অনেকগুলো মন্দির রয়েছে, বেশিরভাগ সেগুলো মানে ইনঅ্যাক্টিভ এখন। জায়গাটার ঐতিহাসিক গুরুত্ব এত রয়েছে, তার সাথে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা যে কি অসাধারণ, এত সবুজ চারদিকটা লাগছে, অপূর্ব। এই ফোর্টকে শত্রুপক্ষ কোনোদিন অ্যাটাক করতে পারেনি। তার প্রধান কারণ হলো যে দূর থেকে মানে এই ফোর্টকে তো দেখাই যায় না, এত উঁচু ফোর্ট, অথচ কাছে না এলে দেখতে পাবে না। তো যাই হোক, আমরা এবার চলে এসেছি 8 নম্বর পোলের সামনে, যেটাকে বলে চৌগান পোল। এই দরজাটা খুব ইউনিক, দরজাটার মধ্যে স্পাইক লাগানো রয়েছে। এই জন্যে স্পাইকগুলো দেওয়া হয় যে শত্রুপক্ষ যদি কাছাকাছি এসেও যায় এগুলোতে ধাক্কা খেয়ে মরেই যাবে। তো গেট দিয়ে আমরা ঢুকে পড়েছি। এবার কোন দিকে যাব? বাঁ দিকটায় রয়েছে ক্যানন হাউসের দিকটায়, আর ডান দিকটায় ফোর্টের আরো উপর দিকে এগোচ্ছে আর কি। তো ক্যানন হাউসের দিকটাই আগে ঘুরে আসি। সামনে কি আছে? ক্যানন হাউস। আচ্ছা, গোটা 5 দরজা দেখতে পাচ্ছি দূর থেকে। এই রোদের জন্যই বলে যে রাজস্থান আসার বেস্ট টাইম হচ্ছে নভেম্বর ডিসেম্বর নাগাদ। রোদের চোটে আরো হাঁটতে অসুবিধা হয়, আর এই ফোর্টটায় প্রচুর হাঁটাহাঁটি। এখানে এই রুমগুলোর মধ্যে ক্যানন মানে কামানগুলো রাখা রয়েছে, যুদ্ধে ব্যবহৃত হতো আর কি সেই সময়। সব স্কুলের বাচ্চারা দেখতে এসছে বোধহয়। এই যে এই গেটটার নাম হচ্ছে পাগড়া পোল। তো বাঙ্কু বসে গেছে টায়ার্ড হয়ে গিয়ে। উদয়পুরে যেমন বিকেলবেলাটায় প্রতিদিন বৃষ্টি নেমে আসছিল, আজকেও এখানে যদি একটু বৃষ্টি হয়ে যেত কি ভালো হতো। ওয়েদারটা অনেকটা ঠিক হয়ে যেত তাহলে। এই ফোর্টটা মেনলি তৈরি করা হয়েছিল প্রতিরক্ষার খাতিরে। এখানে কিন্তু মানে থাকার জন্য সেভাবে কিছু করা হয়নি, কারণ থাকার জন্য ফোর্ট ছিল হচ্ছে চিত্তরগড়, তারপরে উদয়পুরের সিটি প্যালেস। তবে চিত্তরগড় ফোর্টে কোনো রকম শত্রু হামলা হলে তখন কিন্তু রাজপরিবারের সবাইকে এই ফোর্টে নিয়ে আসা হতো। তবে মহারানা কুম্ভ যেহেতু এই ফোর্টটা তৈরি করেছেন, উনি কিন্তু বেশিরভাগ সময়টা এখানেই থেকেছেন। তো এই ঘরগুলো ছিল মেনলি তখনকার দিনে ঘোড়ার আস্তাবল।
এগুলো সব বন্ধ করে রেখেছি। চলে এসেছি এবার কুম্ভ প্যালেসে। এইটুকুনি পোর্শনকে বলা যেতে পারে যে এটা ছিল লিভিং পোর্শন আর কি। রাজা মহারাজারা কিন্তু এখানে থাকতেন, যেমন উদয় সিংয়ের ছোটবেলা কেটেছে এখানে, তো পান্নাধাইও থাকতেন এখানে কিছুদিন, আর মহারানা কুম্ভর তো বেশিরভাগ সময়টা এখানেই কেটেছে। আর এই সামনেরটা ছিল একটা মন্দির, এখনও আছে, সেটাও নবদুর্গা মন্দির। ভিতরটায় তাহলে ঢুকে একবার দেখেই আসি। অ্যাকচুয়ালি কি রাজা মহারাজারা কোনো যুদ্ধে বা কিছু ইম্পর্টেন্ট কোনো কাজে যাওয়ার আগে মন্দিরে পুজো দিয়ে তবেই এগোতেন আর কি। আস্তে আস্তে কষ্ট করে একদম উপর অব্দি চলে আসা, মানে শুরুতেই যদি তুমি উপরের দিকে তাকিয়ে ফেলো না, তাহলে আর তোমার উঠতেই ইচ্ছে করবে না, ভয় পেয়ে যাবে। যতদূর আমার পক্ষে সম্ভবই নয়, তো সেই কারণে চুপচাপ এদিক ওদিক না তাকিয়ে উপরটায় আগে আস্তে আস্তে ওঠো, তারপর দেখতে দেখতে নামতে থাকো, ওটাই আর কি ইজি উপায়। এত কষ্ট করে ফোর্টের সেই নিচ থেকে একদম উপর অব্দি যে জায়গাটা দেখতে এলাম আর কি, সেটা হচ্ছে বাদল মহল। এই যে সামনেই সেটা, এগুলো দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে কিছু। বাদল মহলের অ্যাকচুয়ালি দুটো পার্ট রয়েছে, একটা মর্দানা ভবন আর একটা হচ্ছে জেনানা ভবন। তো মর্দানা ভবনটা এখন নাকি বন্ধ আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, জেনানা ভবনটা আমরা দেখতে পারবো উপরে গিয়ে। এই জায়গাটা এতটা উঁচুতে, ওই যে দূরের পাহাড়গুলো দেখছো সেই রেঞ্জটা থেকেও উঁচুতে বোধহয় আমরা রয়েছি এখন। মেঘ বৃষ্টি যেন এখানেই তৈরি হয়, তো একবার বৃষ্টি নেমে গেলে খুব সুন্দর লাগবে কিন্তু জায়গাটা। তো বাদল মহলের যে পোর্শনটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে জেনানা পার্ট, মানে হচ্ছে মহিলা মহল বলা যেতে পারে। 19th সেঞ্চুরিতে এই পার্টটা মানে নতুন করে বানানো হয়েছিল। মাঝে যেটা দেখছো এখন তুলসী কুণ্ড হয়েছে, ওটা ছিল আগে একটা মশাল কুণ্ড, ওখানে মশাল জ্বালানো হতো। আচ্ছা, ফোর্টের উপর উঠতে উঠতে ভৈরব মুনির যে গল্পটা বলেছিলাম সেটা নিশ্চয়ই মনে আছে। মানে এই ফোর্ট তৈরির জন্য নিজেকে যিনি উৎসর্গ করেছিলেন, নরবলি হয়েছিল, তো তার বডিটা পড়েছিল এই যে এখানটায়, এখন সেখানে একটা মন্দির রয়েছে। আর মাথাটা তো পড়েছিল সেই একদম কেল্লার গেটের সামনে, সেটা তো আগেই দেখিয়েছি। ওনার নাম অনুসারেই গেটের নামকরণ করা হয়েছিল ভৈরব গেট। এবারে এই দিকটায় রয়েছে ত্রিপলিয়া গেট, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটাকে বোঝায় আর কি। তো এই গেটের ভিতর দিয়ে ঢুকে গেলাম অন্দরমহলে। এটা অ্যাকচুয়ালি রানী এবং তার দাসীদের মহল। আর পেন্টিংগুলো দেখো কি অপূর্ব, ভেজিটেবল কালার দিয়ে আর কি পেন্টিংগুলো করা হয়েছে সব। গরমকালে যখন বাইরের আবহাওয়া প্রচণ্ড গরম, তখনও কিন্তু মহলের ভিতর থাকে বেশ ঠান্ডা।
বাদল মহলের তো দুটো পার্ট রয়েছে, ওই দিকেরটা হচ্ছে মর্দানা মহল আর এই ডান দিকেরটা হচ্ছে জেনানা মহল। তো আমরা এখন ফোর্টের একদম টপমোস্ট এরিয়াতে রয়েছি। তো আগেই বলেছি যে সমুদ্রপৃষ্ঠ থেকে এই ফোর্টের উচ্চতা কিন্তু 3600 ফিট। এত উঁচু থেকে খুব স্বাভাবিকভাবেই আশেপাশের দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। ফোর্টের পাঁচিলটা দেখা যাচ্ছিল খুব ভালো করে, সাথে অনেকগুলো মন্দিরও দেখা যাচ্ছিল দূর থেকে। যতদূর সম্ভব ওগুলো হচ্ছে জৈন মন্দির। সারা বছরই টুরিস্টের ভিড় থাকে এখানে, তো আজকেও সেটার ব্যতিক্রম নয়। ওদিকে যাবি? নামার সময় তো মজা, নামার সময় তো মানে শর্ট করে নেমে আসছি যাকে বলে আর কি। নামার সময় কোনো চাপ নেই। পাহাড় থেকে নামার সময় যেমন গড়গড়িয়ে চলে আসি ওই রকমই আসছি, কিন্তু ওঠার সময়টা কষ্ট আছে। প্রচুর টুরিস্ট এসছে সবার সাথে, তখন মনে ও যদি পারে আমিও পারবো, এত লোক পাচ্ছে আমি পারবো না কেন, এই মনের জোর থেকে ঠিক ওটা হয়ে যায় আর কি। কোনো কিছু বাদ দিইনি, পুরোটাই খুব ভালোভাবে দেখেছি, ফলে নামার সময় এক্সট্রা আর কিছু দেখার নেই। যেখান থেকে উপর দিকে হাঁটা শুরু করেছিলাম আবার সেই জায়গায় ফিরে এসেছি। রয়েছে এখানে গণেশ মন্দির, তো ভিতরটায় আবার ছবি তুলতে দিল না। তো যাই হোক, এবারে সামনের দিকে এগোই। এখানে রয়েছে মন্দির, 2-3টে মন্দির বোধহয় আছে, তো দেখবো সেগুলো। পেছনেই যে মন্দিরের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে বেদি টেম্পল কমপ্লেক্স। ওই আয়, কার বাড়ি? চ বাবু। এখানে এর সাথে দেখা হয়ে গেল, নিজের মনে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, আমাদের পেছন পেছন কিছুক্ষণ ঘোরাঘুরি করলো, তারপরে আবার কোথায় চলে গেল কে জানে, আর খুঁজে পাইনি শেষে। শোনা, এটা অ্যাকচুয়ালি সে অর্থে কোনো মন্দির নয়, মহারানা কুম্ভ এটা তৈরি করেছিলেন যাগযজ্ঞ, হোম এসব করার জন্য। এরপরে রয়েছে কয়েকটা খাড়া সিঁড়ি, সিঁড়িটা দিয়ে জাস্ট উপরটায় উঠে কি অসাধারণ ভিউটা যে লাগছিল কি বলবো। এই মন্দির কমপ্লেক্সটা অপূর্ব সুন্দর, এগুলোর গঠন শৈলী। এটা হচ্ছে কুম্ভলগড় ফোর্টের বাউন্ডারি ওয়াল, যেটা আমরা ফোর্টের একদম উপর থেকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম। 36 কিলোমিটার দীর্ঘ, 15 ফিট চওড়া। 4 জন ঘোড়সওয়ার কিন্তু পাশাপাশি যেতে পারে এই পাঁচিলের উপর দিয়ে।
এরপরে আমরা গেলাম নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে। তো সবটাই দেখা হয়ে গেল, এবার ফোর্ট থেকে বেরিয়ে যাওয়ার পালা। এই সেই গেট যেটা দিয়ে ঢুকেছিলাম ভিতরে, সেখান দিয়েই আবার বেরিয়ে যাচ্ছি। ফোর্ট থেকে বেরিয়ে এসে সামনের রাস্তাটায় আমরা আরও একবার দাঁড়ালাম। এখান থেকে ফোর্টের ভিউটা আসছিল। সত্যি এখানে দাঁড়িয়ে আমরা আলোচনা করছিলাম যে এত সুন্দরভাবে ফোর্টটাকে বানিয়েছে যে দূর থেকে কেউ কিন্তু অ্যাটাক করতেই পারবে না এই জায়গাটাকে। চারদিকে মনে হবে জঙ্গল। সত্যি অসাধারণ একটা আইডিয়া। তো এরপর আমরা এগোবো আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তো এই ভিডিওটাকে এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।